হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ নাইমুর রহমান অ্যান্ড ওয়েলকাম টু রাইডিং র্যাপসোডিজ। অলরেডি ভিডিও থাম্বনেইল লিখে বুঝে গেছেন আজকের ভিডিওটা আসলে কি নিয়ে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আমরা একটু যাচ্ছি 300 ফিটে আমাদের কিছু কাজ আছে, একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে এবং প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরে চলেন ভিডিওতে ব্যাক করি। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ঠিক কত কিলোমিটার পর পর আপনার বাইকে কি কি পার্টস চেঞ্জ করা প্রয়োজন এবং কি কি পার্টস চেক দেওয়া প্রয়োজন। তো এই ভিডিওটার বেসিক্যালি দুইটা পার্ট। প্রথম পার্টে আমি আলোচনা করব যে কোন পার্টটা আপনার অবশ্যই চেঞ্জ করতে হবে, অ্যান্ড সেকেন্ড পার্টে আমি আলোচনা করব যে কোন পার্টটা কত কিলোমিটার পর পর চেক আপ করা উচিত। যদি সেটা প্রবলেম করে বা নষ্ট হয়ে যায় তাহলে চেঞ্জ করবেন, আর তা না হলে ইটস ফাইন টু গো। তো আপনারা সবাই জানেন আমার এই পাগলা ঘোড়াকে চিনেন, মাইটি ডার্ক হর্স। তো এই মাইটি ডার্ক হর্সটাকে দিয়ে আমি আজকে আসলে আলোচনা করতেছি যে আমি সামনের পার্ট থেকে একদম পিছনের পার্ট পর্যন্ত যাব, যে সামনের পার্টের কোন পার্টের কি জিনিসপত্র কত কিলোমিটার পর পর চেঞ্জ করা উচিত, সামনে থেকে শুরু হয়ে একদম পিছন পর্যন্ত। সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। তো বলে রাখি, আমি এখানে যে পার্টসগুলো চেঞ্জ করার কথা বা চেক আপ করার কথা বলছি, সেই পার্টসগুলো চেঞ্জ বা চেক আপ অ্যাকচুয়ালি জেনারেল মেনটেন্যান্স বা রেগুলার মেনটেন্যান্সের ভিতরে পড়ে। এই পার্টসগুলো জেনারেলি নষ্ট হয় বা রিপ্লেস করাটা নেসেসারি। আসলে বাইক তো পুরোটাই আসলে বিভিন্ন ধরনের পার্টস দিয়ে গঠিত। যে সকল পার্টসগুলো অ্যাকচুয়ালি সাধারণত চেঞ্জ করতে হয় না, বা ইঞ্জিনের ভিতরের পার্টসগুলো টাইমিং চেঞ্জ থেকে শুরু করে আরও বেশ কিছু ধরনের পার্টস আছে যেগুলো আসলে প্রবলেম হইলেই শুধুমাত্র চেঞ্জ করতে হয়। সো সেই পার্টসগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি এখানে আলোচনা করি নাই, কারণ ওগুলো অ্যাকচুয়ালি আমাদের রেগুলার মেনটেন্যান্সের ভিতরে পড়ে না। কোনো কারণে কোনো সমস্যায় পড়লে যদি আপনার ওই পার্টসগুলো চেঞ্জ করতে হয় সেটা তাহলে আপনি চেঞ্জ করবেন। এটা রেগুলার চেঞ্জের কোনো প্রয়োজন নেই, কারণ এই পার্টসগুলো করে কারো হয়তো 5000 কিলোমিটার যায়, কারো 10,000 কিলোমিটার যায়, কারো 1 লাখ কিলোমিটার পর্যন্ত যাইতে পারে। সো যদি এরকম কোনো প্রবলেম আমার বাইকে হয় বা আমার যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমি আপনাদেরকে দেখাবো যে কখন কত কিলোমিটারে কী প্রবলেমের কারণে আমার সেই স্পেসিফিক পার্টসটা চেঞ্জ করা হয়েছে। তো সেটা অন্য কোনো ভিডিওতে হয়তো বা আসবে। একদম সামনে যদি প্রথমে বলতে হয় তাহলে আসে আমাদের ব্রেক প্যাডের কথা। হ্যাঁ, ব্রেক প্যাডটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার সামনের ব্রেক প্যাড এবং পিছনের ব্রেক প্যাড যদি সেটা ডাবল ডিস্ক বাইক হয়, আমারটা যেহেতু টুইন ডিস্ক, সুতরাং টুইন ডিস্কের দুইটাতেই ব্রেক প্যাড আছে, আর এবিএস তো আছেই এটাতে। সো ব্রেক প্যাডের কথা যদি আসি তাহলে প্রত্যেক 5000 কিলোমিটার পর পর আপনার ব্রেক প্যাডটা চেক দেওয়া উচিত যে ব্রেক প্যাডের কন্ডিশনটা কেমন। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমার বাইকে প্রত্যেক 5000 কিলোমিটার পর পর সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করা হয়েছে। ঠিক 5000 বলবো না, 7000 কিলোমিটার পর্যন্ত আমি প্রথমটা চালাইছি, তারপরটা 5000 কিলোমিটার পর্যন্ত গেছে। সো অন অ্যান এভারেজ 5000 কিলোমিটার পর পর আসলে সেটা চেঞ্জ করা হয়েছে। তবে পিছনের ব্রেক প্যাডটা কিন্তু এখনও চেঞ্জ করা হয় নাই। এমন না যে পিছনের ব্রেকটা আমি ধরি না, পিছনের ব্রেকটার প্যাডটা এখনও ভালো আছে। এটা একদম স্টক প্যাড যেটা বাইকের সাথে আসছিল সেটাই এখনও আছে। সেকেন্ডলি যে জিনিসটার কথা বলতে হয় সেটা হচ্ছে যে ফিল্টার। আমাদের বাইকে বেসিক্যালি 3টা ফিল্টার থাকে। একটা হচ্ছে যে এয়ার ফিল্টার, একটা ইঞ্জিন অয়েলের সাথে অয়েল ফিল্টার, আর আরেকটা হচ্ছে অয়েল স্ট্রেইনার যেটা অ্যাকচুয়ালি ক্লাচ প্লেটের সাইডে ইঞ্জিনের ভেতরে থাকে। তো এয়ার ফিল্টার আপনি কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন? সাধারণত জেনারেলি 5000 কিলোমিটার পর পর আপনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন যদি এয়ার ফিল্টারটা কন্ডিশন খারাপ হয়। আর যদি 5000 কিলোমিটার পরেও এয়ার ফিল্টারটা ভালো থাকে তাহলে সেই এয়ার ফিল্টারটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এয়ার ফিল্টারটা ওইরকম ক্লিন করে আপনি ইউজ করতে পারেন, বাট ইট ইজ বেটার টু চেঞ্জ ইউর এয়ার ফিল্টার আফটার এভরি 5000 কিলোমিটার, কারণ তাহলে বাইকের মাইলেজ আপনি ভালো পাবেন, ভালো এয়ার সার্কুলেশন হবে এবং ভালো বাইকটা অক্সিজেন বার্ন করতে পারবে এবং আলটিমেটলি বাইকের মাইলেজ ভালো আসবে। এয়ার ফিল্টারের পরে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে অয়েল ফিল্টার। অয়েল ফিল্টারটা ঠিক এইখানে থাকে ইঞ্জিন অয়েলের সাথে। সো আমার ইঞ্জিনটা মোটামুটি খুব বেশি একটা গরম হয় নাই তাই আমি ধরতেছি, বাট কেউ খালি হাতে আসলে ইঞ্জিন ধরতে যাবেন না। এইভাবে ইঞ্জিন ধরতে গেলে কিন্তু হাত পুড়ে যাবে। যদি আমার গ্লাভস পরা আছে সেজন্য আমি ধরতেছি, খালি হাতে কখনোই ধরতাম না। তবুও বলতে হয় ইঞ্জিনটাও খুব একটা গরম হয় নাই। যাই হোক, ইঞ্জিন অয়েল ফিল্টারটা আপনি প্রত্যেক 2টা ইঞ্জিন অয়েল চেঞ্জের পরে চেঞ্জ করবেন যদি আপনি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন। আর যদি আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন তাহলে প্রত্যেকবার যখন আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করতেছেন ঠিক ততবার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় এই অয়েল ফিল্টারটা চেঞ্জ করে ফেলবেন। আর অয়েল স্ট্রেইনার বললে আরেক ধরনের ফিল্টার থাকে। সেই অয়েল স্ট্রেইনারের ফিল্টারটা থাকে হচ্ছে গিয়ে ঠিক এইখানে বাইকের ক্লাচ প্লেটের ভেতরে, ইঞ্জিনের ভেতরে। সেইটা অনেক সময় আপনি দেখবেন যে সার্ভিস সেন্টারে বলে চেঞ্জ করে ফেলার জন্য। সার্ভিস সেন্টারে এটা অনেক সময় বলে হচ্ছে যে আপনি এই অয়েল স্ট্রেইনারটাকে ফার্স্ট সার্ভিসের সময়, স্পেশালি সুজুকিতে, আপনার ক্লাচ প্লেটটা খুলে যখন মাত্র বাইকটা 200-300 কিলোমিটার বা সর্বোচ্চ 1000 কিলোমিটার রান করছে তখন এটা খুলে বলে চেঞ্জ করে বা ক্লিন করে ফেলার জন্য। কোনো প্রয়োজন নাই। একটা অয়েল স্ট্রেইনার
এত ইজিলি ময়লা হয় না, নোংরা হয় না। যখনই আপনি ক্লাচ প্লেটটা চেঞ্জ করবেন, ঠিক ক্লাচ প্লেটটা চেঞ্জ করার সময় এই অয়েল স্ট্রেনারটা চেঞ্জ করে বা ক্লিন করে ফেলতে পারেন। তাছাড়া এই অয়েল স্ট্রেনার চেঞ্জ করার কোনো দরকার নেই। শুধু আপনি ক্লাচ সাইডটা কেন খুলবেন? একটা ক্লাচ সাইড খোলা মানে ইঞ্জিনটা আসলে লিটারেলি একটা পার্ট খুলে ফেলা। একটা ব্র্যান্ড নিউ বাইক 200-300 কিলোমিটার চলছে, সেরকম একটা বাইকের ক্লাচ প্লেটের সাইড আপনি কেন খুলবেন? ক্লাচ প্লেটের সাইড খুললে অনেক কাজ করলে বাইকে নানা ধরনের সমস্যা হতে পারে, কোনো প্রয়োজন নেই। সো অয়েল স্ট্রেনারটা শুধুমাত্র যখন আপনি ক্লাচ প্লেট চেক দিচ্ছেন বা কোনো সমস্যার কারণে ক্লাচ প্লেট চেঞ্জ করতেছেন, সেই সময় আপনি চেঞ্জ করতে পারেন, তাছাড়া কোনো প্রয়োজন নেই। এবার আসি আপনার বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্টে, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ আসলে আমার কাছে বাসায় এক্সট্রা আছে, সেটা আমি আনতে ভুলে গেছি, ভাবছিলাম নিয়ে আসবো। তো এই স্পার্ক প্লাগটা আপনি কতদিন পর চেঞ্জ করবেন? আমি অনেকের কাছে শুনছি এই স্পার্ক প্লাগটা হচ্ছে গিয়ে 32-30 হাজার কিলোমিটার পর্যন্তও চালাইছে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি যে স্পার্ক প্লাগটা আসলে কি, যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন বা যাদের কোনো বাইক নাই, যাদের বাইক আছে বা যাদের গাড়ি আছে, তারা সবাই ভালোভাবে জানেন যে স্পার্ক প্লাগটা আসলে কি। একটা জিনিস, যেই জিনিসটা আপনার ব্রেইনের মতন কাজ করে, যেমন ব্রেইন থেকে ইলেকট্রিক ইম্পালস আপনার আপনার হার্টে যখন যায়, তখন কিন্তু আপনার হার্টটা পাম্প করা শুরু করে। পাম্প করে কিন্তু সমস্ত দেহে আপনার ইয়াটা সাপ্লাই দিচ্ছে, রক্ত সাপ্লাই দিচ্ছে। তো এই স্পার্ক প্লাগটার কাজও একই রকম, ইঞ্জিনটা ইগনাইট করতে এই প্লাগটা হেল্প করে। দ্যাট মিনস এটা কারেন্টটাকে পাস করতেছে। আপনাদের অনেকের মনে এক্সাম্পলটা খুব কঠিন মনে হতে পারে, আমি একটু সহজ ভাষায় একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে যখন আপনি ম্যান ভার্সেস ওয়াইল্ড বা অন্যান্য ধরনের অনুষ্ঠানগুলোতে দেখছেন না, যে দুইটা পাথর ঠোকাঠুকি করে আগুন ধরায়, এই ঠোকাঠুকির কাজটা ইঞ্জিনের ভিতরে করে স্পার্ক প্লাগ। ঠিক আছে, এই ঠোকাঠুকি বা ইগনিশন যেটা, সেটাই করে আসলে স্পার্ক প্লাগ। আর স্পার্ক প্লাগ যদি দেখাইতে হয়, তাহলে এই যে এটা হচ্ছে গিয়ে একটা বাইকের স্পার্ক প্লাগ। সাধারণত একটা গাড়ির স্পার্ক প্লাগও দেখতে ঠিক এরকমই হয়। তো এই স্পার্ক প্লাগ আপনি কখন চেঞ্জ করবেন? সাধারণত একটা স্টক স্পার্ক প্লাগ দিয়ে 10,000 কিলোমিটার পার করা যায়। তো স্পার্ক প্লাগটা আপনি চেক দিবেন। স্পার্ক প্লাগটা চেক দিবেন কখন? প্রত্যেক 10,000 কিলোমিটার পর বা প্রত্যেক জেনারেল সার্ভিস যখন আপনি করতেছেন। আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে 5,000 কিলোমিটার পর আপনি একটা জেনারেল সার্ভিস নিতে পারেন, যদিও সেটা আপনি বাসায় বসে করতে পারেন। প্লাগটা খোলা খুব সহজ, আমি একদিন একটা আলাদা ভিডিওতে আপনাদের দেখায় দিব যে কিভাবে প্লাগটা খুলতে হয়। তো এই প্লাগটা খুলে আপনি চেক দিতে পারেন যে প্লাগটার গ্যাপ কতটুকু আছে মাঝের, এবং প্লাগটা কতদিন পরে চেঞ্জ করলে ভালো হয়। কখনোই শক্ত ব্রাশ দিয়ে প্লাগটা ঘষতে যাবেন না। শক্ত ব্রাশ দিয়ে প্লাগটা ঘষতে গেলে আসলে প্লাগের ভিতরে অনেক ক্ষতি হয়, স্পেশালি ইরিডিয়াম প্লাগ যেগুলো আপনারা ইউজ করেন, সেটার তো কোনো প্রয়োজনই নাই এভাবে ঘষার। তো প্লাগের কন্ডিশনটা আপনি চেক করবেন। প্লাগের কন্ডিশন যদি আইডিয়াল মনে হয় যে না, এখনো প্লাগটা ভালো আছে, তাহলে এটা ইউজ করেন। বাট 10-12 হাজার কিলোমিটারের বেশি কখনোই না। আচ্ছা, ঠিক কখন প্লাগের কেমন কি ধরনের কন্ডিশন দেখে আপনি বুঝবেন যে প্লাগটা চেঞ্জ করতে হবে, বা প্লাগের এখনকার কন্ডিশন কি, প্লাগটা আরো কয়দিন যাইতে পারে, বা অ্যাকচুয়ালি এখনই প্লাগটা চেঞ্জ করা প্রয়োজন কিনা, সেই সব বিষয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, কারণ এইটা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আমাদের স্পার্ক প্লাগের উপরে বাইকের অনেক কিছু ডিপেন্ড করে, স্পেশালি বাইকের মাইলেজ, বাইকের রেডি পিক আপ যেটাকে আমরা অ্যাক্সিলারেশন বলি, এবং আরও অনেক কিছু এই বাইকের তেল কনজাম্পশন থেকে শুরু করে অনেক কিছু এই বাইকের স্পার্ক প্লাগের উপরে ডিপেন্ড করে। সো এই স্পার্ক প্লাগটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, এবং সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা তো ভুলেই গেছি, সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। এবং এই ইঞ্জিন অয়েলটা কত কিলোমিটার পর চেঞ্জ করতে হবে, কি করতে হবে, এবং কীভাবে নকল ইঞ্জিন অয়েল চিনবেন, এই ধরনের সমস্ত কিছু আলাদা নিয়ে একটা আলাদা ভিডিওই আমি বানাবো। বাট তারপরেও এই ভিডিওতে একটু শর্ট করে বলে দিই, যদি আপনি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করেন, তাহলে প্রতি 1000 থেকে 1500 কিলোমিটার পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা উত্তম, এটাই সবাই বলে। বাট আমার কাছে বিষয়টা সেরকম না। আপনি ইঞ্জিন অয়েলের লেভেল চেক করে দেখবেন যে ইঞ্জিন অয়েলটা আসলে কেমন আছে। ইঞ্জিন অয়েলটা যদি কমে যায়, তাহলে ইঞ্জিন অয়েলটা টপ আপ করেন। যদি এই সমস্ত কিছু আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে ইঞ্জিন অয়েলটা টপ আপ করতে হয়, কীভাবে ইঞ্জিন অয়েলটাকে আপনি রিফিল করবেন, বা কীভাবে ইঞ্জিন অয়েলটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে, বা কখন চেঞ্জ করতে হবে, সেগুলো হিসাব করবেন। বাট যদি আপনি এত কিছু না বুঝতে পারেন, তাহলে তার জন্য আমি একদম ইন জেনারেল বলে দিই, আপনি একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে সর্বোচ্চ 1500 কিলোমিটার পর্যন্ত ইউজ করেন। 1500 কিলোমিটার পর্যন্ত আসলে একটা মিনারেল ইঞ্জিন অয়েল সাধারণত ভালোই থাকে। অ্যাকচুয়ালি একটা মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে আপনি বহু কিলোমিটার ইউজ করতে পারবেন, ডিপেন্ডস অন ইঞ্জিন অয়েলের কন্ডিশন কেমন আছে, আপনি কীভাবে রাইড করছেন সেটা। আপনি সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করেন, সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি সাধারণত 3500 কিলোমিটার পর্যন্ত ইউজ করেছি এখন পর্যন্ত। বাট আমি ড্রেন দেওয়ার সময় দেখছি যে 3500 কিলোমিটার পরেও ইঞ্জিন অয়েলের কন্ডিশন যথেষ্ট ভালো আছে। সো নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা বলবো যে কীভাবে আপনি ইঞ্জিন অয়েলটা কত কিলোমিটার পর্যন্ত আইডিয়ালি ইউজ করতে পারবেন, কী করলে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটিটা ভালো থাকবে, কী করলে আপনি একটা লং ড্রেন পিরিয়ডে আপনি ইঞ্জিন অয়েলটাকে ইউজ করতে পারবেন। সব কিছু নিয়ে একটা আলাদা ডিটেল ভিডিও বানাবো, কারণ ইঞ্জিন অয়েল টপিকটা আসলে খুব বড় একটা টপিক, একটা ভিডিওতে এটা কভার করা কোনোভাবে পসিবল না।
তো এইগুলা হচ্ছে যে একদম ইন জেনারেল পার্টস, যেগুলো সাধারণতই চেঞ্জ করতে হয় কিছুদিন পর পর। বাট এরপরে আরও কিছু পার্টস আছে যেগুলো আপনি চেক দিবেন, কিছুদিন পর পর চেক দেওয়া উচিত, এবং চেক দেওয়ার পরে যদি আপনার মনে হয় যে সেই পার্টসগুলোতে প্রবলেম আছে তাহলে সেই পার্টসগুলো চেঞ্জ করে ফেলেন। সো এখন আমরা সেই পার্টসগুলো নিয়ে একটু আলোচনা করি। চলেন দেখে আসি যে সেই কী কী পার্টস আছে যেগুলো আমরা কিছুদিন পর পর, দ্যাট মিনস প্রত্যেক 10-12 হাজার কিলোমিটার পর পর, বা কখনো যদি বাইকে আপনি সমস্যা ফিল করেন তাহলে আপনি কী কেন চেক দিবেন, কখন চেক দিতে পারেন। প্রথমত এটা হচ্ছে ক্লাচ প্লেট। বাইকের ক্লাচ প্লেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইঞ্জিনের যে জিনিসটা সবার প্রথমে নষ্ট হয় সাধারণত সেটা হচ্ছে ক্লাচ প্লেট আর ইঞ্জিন প্লেটের ভিতরে যেই ক্যাম শ্যাফট বা এগুলো আছে সেই ধরনের পার্টগুলা, যদি আপনার ট্যাপিডের ইনলেট আউটলেটের গ্যাপ ঠিকঠাকভাবে না থাকে। তো ক্লাচ প্লেটটা আপনি কখন চেক দিবেন? ক্লাচ প্লেটটা চেক দেওয়া উচিত যদি মনে হয় যে আপনার বাইকের ডান সাইড থেকে কোনো খটখটা আওয়াজ হচ্ছে, বা আপনার মনে হচ্ছে যে আপনি খুবই আনকমফোর্টেবল ফিল করতেছেন, বাইকে ভালো স্পিড উঠতেছে না, বাইক ধাক্কা মারতেছে। সো এই ধরনের প্রবলেমগুলো যখন আপনি ফেস করবেন সেই সময় কিন্তু আপনি এই ক্লাচ প্লেটটা চেক দিতে হবে। তখন আপনি ক্লাচের সাইডটা খুলবেন, ক্লাচের সাইডটা খুলে এই ক্লাচ প্লেটটা চেক দেওয়াটা খুবই জরুরি বিষয়। সাধারণত আমি মনে করি যে একটা ক্লাচ প্লেট অনায়াসে 30 থেকে 35 হাজার কিলোমিটার যায় যদি আপনি ভালোভাবে ইউজ করেন সেটাকে। আমি হন্ডার এমন বাইকও দেখছি যে বাইকের ক্লাচ প্লেট 1 লাখ কিলোমিটার গেছে সিভিয়ার। সুতরাং বুঝতে পারতেছেন যে সেই বাইকটা কত যত্ন ইউজ করা হয়েছে। বাট তারপরেও আমি বলবো যে 30 থেকে 35 হাজার কিলোমিটার পর পর ক্লাচ প্লেটটা ভালোভাবে চেক দেওয়া উচিত। যদি 35 হাজারেও আপনার ইঞ্জিন না খোলা হয়ে থাকে, সো আপনি একটা চেক দেন জেনারেল যে আপনার ইঞ্জিনটা ক্লাচ প্লেটটা আসলে ভালো আছে নাকি। আর এই ক্লাচ প্লেটের প্রবলেম কিভাবে আপনি বুঝবেন, কিভাবে আপনি ক্লাচ প্লেটের সমস্যাগুলো সলভ করতে পারেন, এবং কি কি সমস্যা হইলে আসলে ক্লাচ প্লেটের প্রবলেম আকার আইডেন্টিফাই করা যায়, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। যে কখন ইঞ্জিন অয়েলের লেভেল কমে আসলে আপনি বুঝবেন যে হচ্ছে যে ক্লাচ প্লেট প্রবলেম, বা এই ধরনের অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমি একটা আলাদা ডিফারেন্ট ভিডিওতে এটা নিয়ে পুরো ডিটেল আলোচনা করবো। শুধু এখন বলি যে 30,000 বা 35,000 কিলোমিটার পর পর আপনি ক্লাচ প্লেটটা মোটামুটি চেক দেন যদি আপনি বাইকটা লং টাইম ইউজ করেন। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে এই যে সাসপেনশন অয়েল বা সাসপেনশনের সিল, সাসপেনশনের এই সিলটা আপনার কিছুদিন পর পর চেক করা উচিত প্রত্যেক জেনারেল সার্ভিসে, যে আপনার অয়েলটা লিক হচ্ছে নাকি। তবে অয়েলটা লিক হইলে আপনি বুঝতে পারবেন, আর অয়েল লিক না হইলে এটা আসলে নির্দিষ্ট কিলোমিটার পরে চেঞ্জ করার দরকার নেই। যদিও অনেকে সাজেশন করেন যে প্রত্যেক 10,000 বা 12,000 কিলোমিটার পর পর ভিতরের অয়েলটা চেঞ্জ করা উচিত। তো আমি মনে করি 20,000 কিলোমিটার বা 22,000 কিলোমিটার পর পর আপনি এই অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারেন। স্পেশালি 1 বছর, আসলে টাইম ডিউরেশনটা 1 বছরের ভিতরে আপনি যতটুকু চালাচ্ছেন, যদি কম চালানো হয় তাহলে দরকার নেই। বাট ধরেন আপনি 20-25 হাজার কিলোমিটার চালাই ফেলছেন 1 বছরে, সেক্ষেত্রে আপনি এই অয়েলটা, এই যে ভিতরে যে অয়েলটা আছে সেই অয়েলটা চেঞ্জ করে ফেলতে পারেন। তাহলে আপনার বাইকের শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি ভালো হবে, বাইকটা অ্যাকচুয়ালি ভালো থাকবে, এটাই সত্যি। তো আমারটা এখনো দেখেন লিক করে নাই, একদম শুকনা আছে। যদি এটা লিক করে তাহলে এখান থেকে তেল চুয়ে চুয়ে বের হয়ে আসবে, এবং তখন আপনি বুঝতে পারবেন যে এটা ভিজা ভিজা লাগবে। সো যখন এটা ভিজা ভিজা লাগবে তখন আপনি এই ইয়েটা চেঞ্জ করে ফেলেন, ফর্ক অয়েলটা। এবং অবশ্যই যখন ফর্ক অয়েল চেঞ্জ করবেন, ফর্ক অয়েল চেঞ্জ করার সাথে সাথে কিন্তু ফর্ক অয়েল একটা যদি সিল কাটে অবশ্যই দুইটাই চেঞ্জ করবেন, কারণ কিছুদিন পর দেখবেন এটা আবার কেটে গেছে। সো ফর্ক অয়েলের সিল অবশ্যই দুইটা একসাথে চেঞ্জ করতে হবে, ভিতরের ফর্ক অয়েলটাও চেঞ্জ করতে হবে যখন আপনি সিলটা চেঞ্জ করবেন। ও ফিল্টারের ভিতরে আরেকটা কথা বাদ গেছে, সেটা হচ্ছে যে ফুয়েল ফিল্টার। দ্যাট মিনস ট্যাঙ্কির ভিতরে কিন্তু একটা ছোট ফিল্টার থাকে, যেটা থেকে হচ্ছে আপনার ফুয়েলটা ফিল্টার হয়ে বের হয়ে আসে। একটা ভিতরে ফিল্টার পেপার টাইপের জিনিস থাকে ফুয়েল পাম্পের সাথে। সেটা আসলে আপনার নিজের চেক করার দরকার নেই। একটা মাস্টার সার্ভিস যখন আপনি করতে যাবেন বাইকে, মাস্টার সার্ভিস করলে কিন্তু সাধারণত এটা ক্লিন করে দেয়। যদি আপনি মাস্টার সার্ভিস না করান, ইন দ্যাট কেস আপনি কিন্তু চাইলে এটাকে ট্যাঙ্কিটা আসলে খুলতে হবে। ইন দ্যাট কেস ট্যাঙ্কিটা খুলে ভালোভাবে এটা বের করে বেশ হাই ফ্লো এয়ার এবং ওয়াটারের সাথে অকটেন দিয়ে ক্লিন করাটা ভালো। তো এইটা আসলে প্যারাদায়ক বিষয়। এই প্যারাদায়ক বিষয় আপনি বাসায় না করে আমার মনে হয় সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে করাটাই বেটার। না ব্রোস, কেউ অবশ্যই বাসায় বসে নিজে এই ফুয়েল পাম্পের ফিল্টারটা চেঞ্জ করতে বা ক্লিন করতে যাবেন না, কারণ এটা করতে গেলে কোনো অসাবধানতা বশত আপনার ফুয়েল পাম্পটা নষ্ট হয়ে যেতে পারে। আর ফুয়েল পাম্প নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার উপর দিয়ে বড় একটা রিমিউনারেশন যাবে এই ফুয়েল পাম্প ঠিক করতে। সো এই ক্ষতিপূরণ দিতে কিন্তু আপনার জমি বেচা লাগতে পারে। ফুয়েল পাম্পের কিন্তু অনেক দাম, প্রায় 10,000 টাকা থেকে শুরু, বাইক ভেতরে তো বিভিন্ন রকম দাম হতে পারে। সুতরাং এই কাজ আপনি করতে যান না, এই কাজটা সার্ভিস সেন্টারে সার্ভিসম্যানদের, অভিজ্ঞ মানুষদেরকেই ক্লিন করতে দেন। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা হচ্ছে যে আমাদের ব্রেক ফ্লুইড। আমাদের যে সকল বাইকে, সব বাইকে তো আসলে ব্রেক ফ্লুইড থাকে। সো এই ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করাটা কিন্তু খুবই ইনএভিটেবল একটা বিষয়। অনেকেই দেখা যায় বাইক কিনছেন 4-5 বছর হয়ে গেছে, একবারও ব্রেক ফ্লুইড চেঞ্জ করেন নাই। সো ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।
তো ব্রেক ফ্লুইডটা আপনি কখন চেঞ্জ করবেন? আমি মনে করি 1 বছর পরে আপনি ব্রেক ফ্লুইডটা চেক দেন যে ব্রেক ফ্লুইডের কন্ডিশনটা কেমন আছে। আর যদি আপনার কাছে বাজেট থাকে, সমস্যা না হয়, তাহলে আপনি ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করে ফেলতে পারেন, মাস্টার সিলিন্ডারটা ক্লিন করা সহ। হোস পাইপ চেঞ্জ করার দরকার নেই। আমি আমার ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করছি গত মাস্টার সার্ভিসে। সো ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করলে আপনার ব্রেকটা খুব আপগ্রেড হবে এবং মানে ব্রেকিংটা আবার আগের মতন নতুনের মতন আপনি একটা ফিল পাবেন যদি আপনি ব্রেক প্যাড এবং ব্রেক ফ্লুইড চেঞ্জ করেন এবং আপনার হোস পাইপটা যদি ভালো থাকে। ব্রেকিং আপগ্রেড না, জাস্ট আপনি স্টক ব্রেক ফ্লুইড যেটা .4 ব্রেক ফ্লুইড সেটা ইউজ করেন। সো 1 বছর পর পর এটা চেক দেওয়াটা খুবই ইনএভিটেবল একটা জিনিস। আচ্ছা, এরপরে আসি কেবলস। বিভিন্ন ধরনের কেবল কিন্তু আমাদের বাইকে আছে, যেমন ক্লাচ কেবল, অ্যাক্সিলারেটর কেবল এবং আরো বেশ কিছু কেবলস আছে। তো স্পেশালি ক্লাচ কেবল এবং অ্যাক্সিলারেটর কেবল কিন্তু আপনার ভালো মতন চেক আপ করানো উচিত প্রত্যেক 10 থেকে 12,000 কিলোমিটার পর পর, যে এগুলোর কন্ডিশন কেমন আছে। অ্যাক্সিলারেটর কেবল বা ক্লাচ কেবল অনেক সময় জট পাকায় যায়, অনেক সময় গিট্টু লেগে যায়। সো গিট্টু লেগে গেলে বা জট পাকায় গেলে কিন্তু এই ক্লাচ কেবল বা অ্যাক্সিলারেটর কেবলটা আপনার চেঞ্জ করে ফেলতে হবে। এটাকে আপনি এভাবে রাখতে পারবেন না, তাহলে হাইওয়েতে বা যে কোনো সময় ধরেন ট্যুরে গেছেন বা ঢাকার বাইরে গেছেন, হুট করে রাস্তার মাঝখানে অ্যাক্সিলারেটর কেবল বা ক্লাচ কেবলটা ছিঁড়ে গেছে, আপনি ওখানে কিন্তু বসে পড়বেন। আপনি কিন্তু বাইক স্টার্ট দিয়ে আসতে পারবেন না, ঠেলে বা গাড়িতে করে কিন্তু সেটাকে আবার তুলে আনতে হবে। তো এই ঝামেলায় যাতে না পড়তে চান, সেক্ষেত্রে কিন্তু ক্লাচ কেবল এবং অ্যাক্সিলারেটর কেবলটা চেঞ্জ করা বলতেছি, চেক করাটা প্রত্যেক 10 থেকে 12,000 কিলোমিটার পর পর খুবই জরুরি। এবং এটা আসলে আমরা প্রায় সবাই অ্যাভয়েড করে চলি, কেউই সেরকম করে কিন্তু এটাকে মাথায় রাখি না যে ক্লাচ কেবল এবং অ্যাক্সিলারেটর কেবল একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটাকে চেঞ্জ করতে বা চেক আপ দিতে হবে। এটাকে ভালো রাখার জন্য আপনি কি করতে পারেন? ক্লাচ কেবল এবং অ্যাক্সিলারেটর কেবলকে আপনি নিয়মিত গ্রিজিং করবেন, অ্যাক্সিলারেটর কেবলটাকে ভালোভাবে ওয়াশ করবেন। আরও আছে কিন্তু এবিএস কেবল, এবিএস এর পাম্প, এগুলাও কিন্তু প্রত্যেক সার্ভিসের সময় ভালোভাবে চেক করাটা খুবই জরুরি। কারণ অনেক সময় দেখবেন যে আপনার এবিএস লাইট চলে আসে, অনেকে বুঝেন না যারা এবিএস বাইক ইউজ করেন, বা অনেক সময় হতে পারে কাদা পানি লাগার কারণে এবিএসটা ঠিকঠাক মতন কাজ করে না। সো এটা কিন্তু একটা ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হতে পারে যদি আপনার কেবলগুলো ঠিকঠাক মতন না থাকে। আমি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বাইকের চেইন। ঠিক আছে, চেইন, এই যে ড্রাইভ চেইনটা, এই ড্রাইভ চেইনটা আপনি কখন চেঞ্জ করবেন? সাধারণত ড্রাইভ চেইনটা প্রত্যেক 20 থেকে 25,000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করে ফেলা উত্তম। সামনের স্প্রকেটের কথা আমি বলতেছি না, পিছনের স্প্রকেটের কথা বলতেছি। পিছনের স্প্রকেট এবং পুরা চেইন সেট, যখনই আপনি দেখবেন যে আপনার বাইকে একটু কটকট করে আওয়াজ হচ্ছে চেইনে, এবং আপনি চেইন স্প্রকেটের কন্ডিশনটা চেক করবেন কোনো জায়গায়, যদি আপনি নিজে চেক না করতে পারেন কোনো জায়গায় নিয়ে গিয়ে বা সার্ভিস সেন্টারে নিয়ে। আমার মনে হয় যে 20 থেকে 25,000 কিলোমিটার, সর্বোচ্চ 25,000 কিলোমিটার, এর বেশি আসলে চেইন স্প্রকেট সহ চেইনটা ইউজ করা উচিত না। কারণ বাংলাদেশের রোড কন্ডিশন তো ভালো না, ধুলাবালি লেগে আসলে আমাদের রোডগুলো একদম নষ্ট, মানে বাইকটা একদম নষ্ট হয়ে যায়। তো পিছনে চেইন স্প্রকেট সহ চেইনটা চেঞ্জ করে ফেলা কিন্তু প্রত্যেক 25,000 কিলোমিটারে আমার মনে হয় খুবই জরুরি এবং দরকারি একটা বিষয়। তবে সামনের স্প্রকেটটা অবশ্যই 25,000 কিলোমিটার পর পর চেঞ্জ করবেন না, সামনের স্প্রকেটটা আরও আগে চেঞ্জ করে ফেলতে হবে। সামনের স্প্রকেটটা আপনি চেক দিবেন যখনই আপনার মনে হবে যে আপনার সামনে একটু কট করে আওয়াজ হচ্ছে বাম সাইডে। আমি বুঝতে পারি এটা, যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি হিসাব রাখবেন যে প্রত্যেক 10,000 কিলোমিটার পর পর আপনি সামনের স্প্রকেটটা চেঞ্জ করে ফেলতে পারেন। তো তাহলে হচ্ছে আপনার পাওয়ার ডেলিভারিটা ভালো থাকবে বাইকের। এবং অবশ্যই বাইকটা যখন ওয়াশ করবেন বা যখন বাইকটাকে সার্ভিস করাবেন, সেই সময় আপনি চেইন স্প্রকেটটা চেক দিবেন যে সামনের চেইন স্প্রকেটের ভিতরে কাদা পানি ময়লা এগুলা লেগে আছে নাকি। এগুলো থাকার কারণে কিন্তু অনেক সময়, বা গ্রিজ লেগে থাকার কারণে কিন্তু চেইন স্প্রকেটটা নষ্ট হয়ে যায় এবং অনেক সময় কিন্তু এখানে প্রবলেম সৃষ্টি করে। এরপর যদি কোনো একটা জিনিস আমাদের চেঞ্জ করতে হয়, সবচেয়ে বড় একটা সিকিউরিটি ইস্যু হিসেবে বা সেফটি কনসার্ন হিসেবে, সেটা হচ্ছে আমাদের বাইকের টায়ার। সাধারণত আমরা টায়ারের ব্যাপারে বাংলাদেশিরা খুবই উদাসীন। এমন দেখা যায় যে বাইকের টায়ার একদম সমান হয়ে গেছে, তারপরেও এই টায়ার চেঞ্জ করতে আমাদের ইচ্ছা করে না, কারণ এক টায়ারের দাম আসলে অনেক। আমি জানি একদম ন্যূনতম দাম হচ্ছে গিয়ে 2 জোড়া, এটা 1 জোড়া টায়ার যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম দাম হচ্ছে প্রায় 10,000 টাকার কাছাকাছি, যদি আপনি এই ধরনের সুজুকি বা ইয়ামাহার জিক্সার অথবা এফজেডএস এই টাইপের বাইকের কথা আমি বলতেছি। যেগুলা কম সিসি বা হচ্ছে একটু লোয়ার ইয়ার বাইক, যেগুলা কমিউটার বলতে লোয়ার সিসি বা আর একটু লোয়ার গ্রেডের যে বাইকগুলো, সেগুলোতে কিন্তু টায়ারের দাম কম্পারেটিভলি কম। বাট আমরা কিন্তু এই টায়ার চেঞ্জ করার বিষয়ে খুবই উদাসীন। তো টায়ারটা আপনি কখন চেঞ্জ করবেন? টায়ার চেঞ্জ করার আগে কিন্তু আপনাকে টায়ারটা চেক দিতে হবে যে টায়ারটা কেমন আছে। সো টায়ারটা চেক দেওয়ার কিন্তু একটা ভালো টেকনিক আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। একটা টায়ার কেমন আছে সেটা আপনি চেক দিবেন কিভাবে? আমি পয়সা আনতে ভুলে গেছি, আমি আসলে আজকে অনেক কিছুই আনতে ভুলে গেছি। তো একটা কয়েন নেবেন,
কয়েন নিয়ে কয়েনটাকে এই টায়ারের যে ট্রেডগুলো আছে এই ট্রেডের ভিতরে ডিপ করবেন। ডিপ করার পরে দেখবেন যে কয়েনটাকে আপনি 3 ভাগে ভাগ করলে 1 ভাগ যদি এই ডিপের ভিতরে থাকে তাহলে বুঝবেন আপনার টায়ারটা চেঞ্জ করার দরকার নেই, এখনো টায়ারটা ভালো আছে। বাট যদি এমন হয় যে 1 ভাগেরও কম আপনার টায়ারের ভিতরে ঢুকতেছে, দ্যাট মিনস কয়েনটাকে এইভাবে না এমনি সোজা করে যদি আপনি এইভাবে ইনসার্ট করেন, মিনস এই যে টায়ারটাকে যদি এইভাবে রাখেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে টায়ারটা চেঞ্জ করতে হবে। যে 3 ভাগের 1 ভাগেরও কম যদি আপনার এর ভিতরে ঢুকে তাহলে টায়ারটা চেঞ্জ করার সময় হয়ে গেছে। আমার টায়ারের কন্ডিশন এখনো ভালো আছে, বাইকটা ইনশাল্লাহ খুব দ্রুতই 20,000 কিলোমিটার হয়ে যাবে। সেই সময় আপনাদেরকে একটা ফুল রিভিউ দিব। রিভিউ বলতে আমার রাইডিং এক্সপিরিয়েন্স, একটা সুজুকি জিক্সার 20,000 কিলোমিটার চালানোর রাইডিং এক্সপিরিয়েন্স। তো সেই সময় আমি করবো যে আমি টায়ারটা কিভাবে ভালো রাখার চেষ্টা করছি। অনেক সময় দেখা যায় অনেকের টায়ার 15-20,000 কিলোমিটারে ক্ষয় হয়ে যায়। তো টায়ারটা চেক করাটা খুবই জরুরি। এখন যদি আপনি কয়েন দিয়ে চেক না করতে পারেন সেক্ষেত্রে টায়ারটা আপনি কখন চেঞ্জ করবেন? আমি মনে করি 35,000 কিলোমিটার একটা টায়ার আপনি 30 থেকে 35,000 কিলোমিটার ক্লাচ প্লেটের মতো 30 থেকে 35,000 কিলোমিটার আপনি ভালো থাকে সাধারণত, তারও বেশি থাকতে পারে, বাট সেফ না। 35,000 কিলোমিটার সর্বোচ্চ, তারপরে আপনি টায়ারটা চেঞ্জ করে ফেলান। টায়ার ভালো থাকুক, ধরেন এখন আপনি ইউজ করতে পারবেন, বাট একটা টায়ারের ডিউরেবিলিটি আছে 2 বছর, বা ধরেন একটা টায়ার যদি 3 বছর আপনি ইউজ করতেছেন, 3 বছর পরে কিন্তু সেই টায়ারটা ডিউরেবিলিটি ভালো থাকে না। তো 3 বছর পরে আপনি টায়ারটা চেঞ্জ করাটাই ভালো। সেই টায়ারটা যদিও ভালো থাকুক তখনও দেখবেন আপনার টায়ারটা একদম নতুনের মতো আছে। তারপরেও কারণ কি টায়ারের ভিতরের যে ম্যাটেরিয়ালগুলো সেই ম্যাটেরিয়ালগুলো কিন্তু অলরেডি ডিকে হইতে শুরু করছে। যেহেতু ডিকে হইতে শুরু করছে সেহেতু টায়ারটা চেঞ্জ করাটা কিন্তু একটু জরুরি বিষয়। তো এই আর কি আমাদের আজকের আলোচনা, যে কত কিলোমিটার পর পর বা কতটুকু টাইম ডিউরেশন পর পর আপনি বাইকের কোন পার্টটা কখন চেক আপ করবেন এবং কোন পার্টটা আসলে ভালো থাকলেও আপনার আসলে চেঞ্জ করে ফেললে বাইকটা ভালো থাকবে দীর্ঘদিন। তো এইটা ছিল আমার ইন ব্রিফ একটা আলোচনা। প্রত্যেকটা টপিকের স্পেশালি ইঞ্জিন অয়েল বা স্পার্ক প্লাগ কিভাবে খুলতে হয় বা এই ধরনের প্রত্যেকটা টপিক নিয়ে আমি আলাদা আলাদা ছোট ভিডিও অথবা বড় ভিডিওতে আরো আলোচনা করবো সামনে ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আর কোনো পার্ট যদি আমি বাদ দিয়ে থাকি তাহলে আপনি আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমি এই পার্টটা বাদ দিছি, তাহলে আমি ওই পার্টটা ভিডিওতে তো আসলে অ্যাড করতে পারবো না। আর তো আমি কমেন্টে রিপ্লাই করে জানাই দিব যে এই পার্টটা আপনি কতদিন পরে চেক দিতে পারেন বা চেঞ্জ করতে পারেন। তো এই আর কি। ও আরেকটা জিনিস কিন্তু বাদ দিয়েছে, সেটা হচ্ছে যে যদি আপনার বাইকটা ডিস্ক বাইক হয় তাহলে সেই ডিস্কটা কতদিন পর পর বদলানো উচিত। এটার কোনো নির্দিষ্ট টাইম ডিউরেশন নাই। ডিস্কটা আসলে আপনি দেখবেন যে ডিস্কটা ক্ষয় হয়ে গেছে নাকি, আপনি হাত দিয়ে বুঝবেন যে আপনার ডিস্কটা খসখসে হয়েছে নাকি। স্মুথ থাকে তাহলে চেঞ্জ করতে হবে না, খসখসে হয়েছে, মরিচা ধরছে বা এই ধরনের মানে মনে হচ্ছে যে ব্রেক করতে প্রবলেম হচ্ছে, সার্ভিস সেন্টারে নিয়ে যান। সার্ভিস সেন্টারে অবশ্যই বলবে চেঞ্জ করে ফেলার জন্য অফিসিয়াল, সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো যে সুজুকি বা এই ধরনের আমাদের যে খুব ডিমান্ডেবল জাপানিজ কোম্পানিগুলো তাদের সার্ভিস সেন্টারটা আসলে কতটুকু আমাদেরকে করে আর কি, ঠিক আছে, আপ্যায়ন করে, সেটা নিয়ে একটা আলাদা নতুন ভিডিও আসবে। সোজা বাংলায় শেষ কথা হচ্ছে, আপনি যদি বাইকটাকে যত্ন করেন বাইকও আপনাকে খুব ভালো সার্ভিস দিবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করার অনুরোধ রইল। আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সবখানে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। তো দ্যাটস অল ফর টুডে। আপনার বাইকটাকে যত্ন করেন, নিজেকেও ভালো রাখেন। সো বাইকটা আপনাকে ভালো সার্ভিস দিবে এবং বাইকটাকে নিয়ে আপনি অনেক আরামে থাকতে পারবেন। তারপর আবার বলি, যদি কোনো পার্ট বাকি থেকে থাকে বা কোনো পার্টস বাকি থেকে থাকে বা কোনো পার্টসের কখন চেঞ্জ করতে হবে সেটা আমি বলি নাই। তো আবার কমেন্ট করে জানাই দেন, তাহলে আমি আবার জানাতে পারবো যে কতটুকু পর চেঞ্জ করতে হবে। আমি আসলে আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে এই ভিডিওটা বানানোর চেষ্টা করছি, হয়তো অনেক কিছুতে ভুল থাকতে পারে। সো ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল ভুলগুলো যদি বলে থাকি তাহলে আমাকে শুধরায় দেওয়ার বা সংশোধন করার জন্য কমেন্ট করে জানাতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। টাটা, বাই বাই। 300 ফিটের এই আকাশটা খুব সুন্দর লাগতেছে সন্ধ্যার সময়। কথায় আছে যে রেড স্কাই ইন দ্য ইভিনিং শেফার্ডস ওয়ার্নিং। এটা কি শেফার্ডসের ওয়ার্নিং আল্লাহ জানে। ঝড় বৃষ্টি হবে মনে হয়, তাই যে গরম পড়ছে অবস্থা একবারে খারাপ, জীবনটা পুরো বের হয়ে যেতেছে। বাট স্কাই লুকস সো গুড। এত গরম যে দিনের বেলা বের হওয়া যায় না। ক্যামেরাতে আসলে ওইরকম বোঝা যাচ্ছে না, বাট বাস্তবে আকাশটা দেখে আরো খুব সুন্দর।
আরে বাপরে, বাস ধরলে থেকে আগুন বেড়ে গেছে। হ্যাঁ, এই কি অবস্থা।